কংগ্রেস দলের সঙ্গে বা যে কোনো বুর্জোয়া দলের সঙ্গে বামপন্থীদের জোট হয় না। জোটটা তো ফ্রন্ট, বাম ফ্রন্ট, এটা তো জোট আছে, কিন্তু ওনারা স্বীকার করেন ওখানে কেউ নেই বলে। একটু মালিক শ্রেণী কেউ না থাকলে ঠিক ওটাকে রুচিকর মনে হয় না। কিন্তু বাম ফ্রন্ট একটা হচ্ছে বাম দলগুলোর জোট। আমরা কি বলেছি, এই বাম জোটের বাইরে যারা আছে বামপন্থীরা, তাদেরকে আমরা সঙ্গে নেব এবং সহযোগী করব। যেমন সিপিআইএমএল লিবারেশন, এবং তারপরে আরও অনেক নকশালপন্থী গোষ্ঠী আছে যাদেরকে আমরা আগে অতিবাম বলতাম, যারা সিপিআইএম বা বামফ্রন্ট সরকারের পক্ষে ছিলেন না, বা 34 বছর আমাদের সঙ্গে ছিলেন না, বা গত 10 বছর এক দেড় দশক আমাদের সঙ্গে ছিলেন না, তাদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে। এরপরে ঠিক হবে কে কে আসবেন না আসবেন। তার বাইরেও আমরা বলেছি বিজেপি এবং তৃণমূল বিরোধী যারা অবস্থান গ্রহণ করবে, মানুষের কথা বলবে, যে জীবন জীবিকা নিয়ে লড়াই করবে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলবো এবং আমরা আরও বেশি শক্তিশালী একটা ঐক্য গড়ে তুলব। তাতে কংগ্রেস সঙ্গে থাকলো না, কারণ তারা এই যে প্রশ্নগুলো আমরা বলছি, বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে, গরিব মানুষের যে সারের দাম কমছে সেটা কমাতে হবে, বাড়ছে, ফসলের দাম দিতে হবে, এগুলো তো বামপন্থীদের দাবি। আর দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে যারা একটা হবে, সমস্ত শক্তিগুলোকে নিয়ে আমরা লড়াইটা করব। মুখ্যমন্ত্রী নিজে বলছেন 1 কোটি 2 লক্ষ বাদ যাবে। তবে তুই জানলেন কি করে? এখনো যখন আপলোড করা চলছে, মেলানো চাষ চলছে, তো ঠিক যে সংখ্যাটা আরএসএস বিজেপি বলেছিল, যে সংখ্যাটা ইলেকশন কমিশন পূরণ করার জন্য সবাইকে বারবার নোটিশ পাঠাচ্ছেন হিয়ারিংয়ে, দিন রাত কাজকর্ম ফেলে দিয়ে দেওয়া করছে, মুখ্যমন্ত্রীও সেই কথাটা বলছেন। এটাই শাসক দল গণতন্ত্রের যে সংকোচন করছে, ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, ঠিক যেমনটা সিএনআরসির নামে করেছিল গত বিধানসভা নির্বাচনের আগে। আমরা এই জন্য প্রস্তুত হয়েছি, ঘোরতর বিক্ষোভ হবে। মানুষ মুখ বুজে এই নির্যাতন সহ্য করবে না, এবং আসামের মতো পেছনের দরজা দিয়ে এনআরসি এখানে করতে দেওয়া হবে না। তাই গত কয়েক বছর ধরেই আমরা তো রাতারাতি পার্টি মেম্বার দিই না, যে কে এক দল থেকে চলে আসলো অন্য দলের রাস্তায় দাঁড়িয়ে সদস্য হয়ে গেল, ঝান্ডা ধরলেই হয় না। আমাদের এখানে এমন অনেক আবেদন জমা পড়েছে যারা হচ্ছে অনেক দিন আগে পার্টির সংস্পর্শে ছিলেন না, তারা আবেদন জানিয়েছেন, কিন্তু সেগুলো আমরা রাতারাতি করি না। আমরা এই কথাবার্তা বলছি, তারা শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ক্ষেত মজুর আন্দোলন, মহিলা আন্দোলন বা ছাত্র যুব, যার যেরকম বয়স আছে, কাজ আছে, পেশা আছে, তারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন। তারপরে আমরা আবার এই নির্বাচনী কাজে যুক্ত হবেন, আমাদের মিছিল, মিটিং, সভা, আন্দোলন, বৈঠক সভায় যোগ দেবেন। তারপর আমরা বিচার করবো, আমরা তারপর ঠিক করি যে তাকে কীভাবে নতুন করে আবার সক্রিয় করা যায় এবং অ্যাক্টিভিস্টে নিয়ে আসা যায়। কিন্তু এই যে বেড়েছে, এটার গতিটা ভালো। আমরা আবার কিছু মেম্বারশিপ খারিজ করে দিই, কারণ যারা বিভিন্ন ন্যূনতম শর্ত পূরণ করে না, তার একটা অংশ খারিজ হয়ে যায়। তোমরা বলবে এটা চলে গেলে, ওগুলো খারিজ হয়ে যায় আর কি। সত্যজিৎ রায়ের একটা সিনেমায় গান ছিল না, ওরে বাবা কত সেনা চলেছে সমরে, আগামী কয়েকদিন তোমরা দেখবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। কিন্তু আসলে গণতন্ত্রের সংকোচন হচ্ছে। মানুষ তার যে পছন্দ মতো ভোট অধিকার প্রয়োগ করবে। আমাদের রাজ্যে কী হয়েছে, তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে তোদের মেদিনীপুরে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, পুরসভা নির্বাচনে দেখেছি, কোঅপারেটিভ নির্বাচনে দেখেছি, নমিনেশন যাতে জমা না দিতে পারে, বুথে যাতে ভোট না হয়, ব্যালট পট লুট হয়, এবং তারপরে যদি যে জিতেও যায় তাহলে কেনাবেচা করে সব চৌপাট করে দেবে। তো এটা গণতন্ত্রের সংকোচন। বামফ্রন্ট সরকার যখন 1977 সালে এসেছিল, এই প্রজন্ম জানে না, তখন জরুরি অবস্থার পরেই আমাদের প্রথম স্লোগান ছিল যে গণতন্ত্রের সম্প্রসারণ। কারণ জরুরি অবস্থার সময় ঘোষিতভাবে সংকুচিত হয়েছিল মানুষের অধিকার, কিন্তু এখন অঘোষিতভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে চলছে, সেখানে প্রতিদিন এমন ফরমান জারি করা হচ্ছে, এমন জুলুমবাজি করা হচ্ছে, যেখানে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাজের অধিকার, শ্রমের অধিকার, মজুরির অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, স্বাধীনভাবে পথ চলার অধিকার, স্বাধীনভাবে ভাববার অধিকার, নিজের মতো করে ধর্মাচরণ করার অধিকার, এই সবগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ দক্ষিণপন্থার উত্থান মানে মানবিক অধিকার, মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলোকে সংকুচিত করা। তাই বামপন্থা এসেছিল যখন, তখন আমরা কালাকানুন বন্ধ করেছিলাম, স্বাধীন যারা জেলে ছিল রাজনৈতিক বন্দী তাদের মুক্ত করেছিলাম, পঞ্চায়েতি ব্যবস্থা করেছিলাম, পুরো ব্যবস্থা করেছিলাম, নিয়মিত ভোট হতো, এবং 21 বছরের ভোটটাকে নামিয়ে আমরা 18 বছরের ভোটাধিকার করেছিলাম, গোটা দেশের মধ্যে প্রথম। অর্থাৎ সম্প্রসারণ করা।
আর এখন হচ্ছে সংকোচন হচ্ছে। এসআইআরটা সবচেয়ে ভারী। বিজেপির একেবারে আরএসএস এর বই থেকে পাতা তুলে নিয়ে ইলেকশন কমিশন এই গোটা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ত্রাই ত্রাই রব, কখনো বলা যাচ্ছে 1.5 কোটি, কখনো বলা যাচ্ছে 2 কোটি। প্রথমে শুরু করেছিল জেহাদি, রোহিঙ্গিয়া, মতুয়া, মুসলমান। এখন দেখা যাচ্ছে গ্রাম শহর সীমানা লাগোয়া হোক, যেখানেই হোক, যাদের হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে ইললজিক্যাল ডিসক্রিপেন্সি করছে, যাদের যে ম্যাপিং হয়ে গিয়েছিল, নাম আছে, তারপর সামান্য এরকম নামের মধ্যে অনেক সময় বাঙালি হিন্দু নামের মধ্যে মধ্যপদ থাকে, আর আদিবাসী, তপশিলি, মুসলমান, বাঙালি, হিন্দু, বর্ষাবর্ণ সবার নামের মধ্যে নানা রকমের বানান হয়। এই পশ্চিম মেদিনীপুরে দেখবে কত রকমের তোমার গিয়ে সারনেম আছে, নেই? গোটা রাজ্যে যত নেই তার থেকে বেশি পশ্চিম মেদিনীপুরে আছে। এই আমাদের যেমন মেঘনাথ ভূঁইয়া আমাদের পার্টির নেতা, আচ্ছা যদি ইংরেজিতে ভূঁইয়া লেখে দেখবে 3 রকমের বানান 3 জন লিখছে, হয় না উচ্চারণ? আমরা মেদিনীপুর শহরে তুমি দেখো না কেউ, আমরা মেদিনীপুর বলি যেটা বাংলা নামে, স্টেশনে গেলে ওটা হয়ে যায় মিদনাপুর। আবার কেউ কেউ ইংলিশে মেদিনীপুর হিসাবে লেখে, PORE লেখে, কেউ PUR লেখে। আচ্ছা এটা যখন সরকারিভাবে এসব চলছে, তখন আমরা দেখছি ভোটার লিস্টের নামে কার নামের AYB এসব একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতেই হচ্ছে। আর বাংলা নাম ইংরেজিতে করলে, অ্যারাবিক নাম বাংলায় করলে, বাংলা নাম ইংরেজিতে করলে, এটাকে সবচেয়ে ইললজিক্যালি ভাবে এটাকে করা হয়েছে। তাতে মানুষের অনেক ঝামেলা বেড়েছে, নানান ডকুমেন্টসের কথা বলেছে। আবার ডোমিসাইল সার্টিফিকেট দিতে বলেছিল, ঠিক এই সময়, এমনি সময় সারা বছর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়। তৃণমূলের সরকার কিন্তু এটা বন্ধ করে দিল, কারণ তার আগে পঞ্চায়েত পুরসভা থেকে যারা সার্টিফিকেট দেয় নির্বাচিত জনপ্রতিনিধি, তার টাকার কারবার করলেন, সার্টিফিকেট বিক্রি করতে আরম্ভ করে দিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট বললো, ECI বললো এগুলো ভেজাল, ঠিক 100 দিনের কাজের মতো। দুর্নীতি আটকাও, কিন্তু সবাইকে তুমি বন্ধ করে দিলে, তাহলে কাগজ পাবে কি? প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, বিয়ে হয়ে যাওয়া মহিলারা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পরিযায়ী শ্রমিকরা, তাদের এসব ডকুমেন্টস খুব কম থাকে। আমরা দেখছি 28 তারিখে বলা হয়েছিল যে করাবে তালিকা, কিন্তু ইলেকশন কমিশন কোনো প্রস্তুতি ছাড়া নেমেছিল। যে AI ইত্যাদি যেসব অ্যাপ ব্যবহার করেছে সেগুলো ঠিক মতো ছিল না। যারা আমাদের যেটাকে বলে হিন্দিতে জমিনি হাকিকাত, মাটির যে বাস্তবতা সেটা চেনে না, যার ফলে ওরা নিজেরাও ঠিক মতো করতে পারেনি। BLO থেকে আরম্ভ করে AROs, তাদেরও অনেক ঝামেলায় পড়তে হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর বড় বড় উচ্চ পদাধিকারীদের যেভাবে দলদাস করা হয়, তো তৃণমূল সরকার যেরকম তাদেরকে ব্যবহার করে নিজের স্বার্থে, ECI সেভাবে ব্যবহার করতে চেষ্টা করেছে। এবং এখন বলছে প্রশাসনিক দুর্বলতার কারণে প্রশাসন ফেল করেছে, তখন বলা হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন বিচারকরা করবেন। কখন এটা হয়েছে? তার মানে ইলেকশন ভোট তো সবসময় হয়েছে, প্রত্যেকবারে হয়েছে, ভোটার লিস্ট সবসময় বেরিয়েছে, কিন্তু ভোটার লিস্ট তৈরি করতে গিয়ে এত বিফলতা রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের এবং ইলেকশন কমিশনের, এটা কোনো দেখা যায়নি। তার মধ্যে আবাস যোজনার দুর্নীতি এবং অসম্পূর্ণ বাড়ি। কারণ যাকে একটা ইনস্টলমেন্ট দিয়েছে 7,000 টাকা, আগে প্রত্যেকটা ইনস্টলমেন্টে আগে টাকা জমা দিতে হয়, কাট মানি, তো সেটা আবার বাড়ি দিয়েছে, যেহেতু এবার শেষ বছর তৃণমূলের। এবং সেখানে দাঁড়িয়ে এই দুর্নীতি নিয়ে আবাস যোজনায় হোর্ডিং লাগানো হচ্ছে, গোটা রাস্তা জুড়ে দেখবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হোর্ডিং লাগানো হচ্ছে। কিন্তু কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্য সরকার নিজেরা চালাচ্ছে, যখন সেই টাকার দুর্নীতি হচ্ছে, কেন্দ্র সরকারের কিন্তু কোনো হেলদোল নেই। ভোটে প্রচার করবে, যেমন এখন মোদি আসবেন, নানা রকমের কথা বলবেন, কিন্তু আমরা সেই চিট ফান্ড থেকে অভয়াকাণ্ড পর্যন্ত দেখেছি, আবাস যোজনা থেকে 100 দিনের কাজের ক্ষেত্রে দেখেছি। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি নয়, আর বিজেপি যখন 100 দিনের কাজ বন্ধ করে দিচ্ছে আইন করে, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও যখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার আবার 100 দিনের কাজ চালু করছে না, তখন দেখছি গ্রামের দুর্দশা বাড়ছে, মানুষের আয় কমছে। যারা আগে টাকা জমা রাখতো, চিট ফান্ডেই হোক, ভুলভাল যাই হোক, তারপরে তার কাছে সারপ্লাস ছিল, বা ক্ষুদ্র সঞ্চয় হোক, এখন দেখা যাচ্ছে সবাই মাইক্রো ফাইন্যান্সের ঋণে জাল জড়িয়ে যাচ্ছে। তার মানে যে আয়টা ছিল সে আয়টা নেই, যে বাড়তি রোজগারটা ছিল সেটা নেই, হয়তো ঘাটতি আছে, তবেই তো লোকে ঋণ নেয়। এবং গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগে যারা চিট ফান্ডের হয়ে কাজ করেছে তৃণমূলের লোকেরা, তারা এখন সবাই মাইক্রো ফাইন্যান্সের এই বাউন্সার হয়ে গিয়েছে। সন্ত্রাস করে গণতান্ত্রিক অধিকার কেড়ে যেটা হয়, সেলফ হেল্প গ্রুপ বন্ধ হয়ে গেছে,
মেয়েদের অধিকার বন্ধ হয়ে গেছে, সমান অধিকার নেই। এখন গাছ বাড়ি করে কারো গরু গোষ্ঠ টেনে নিয়ে যাচ্ছে, ছাগল টেনে নিয়ে যাচ্ছে, বাড়ি ছাড়া করছে। আদিবাসী, তপশিলি এবং সংখ্যালঘু মানুষ, প্রান্তিক মানুষ, ওবিসি মানুষ, তাদের দুর্দশা আরও বেড়েছে। আমরা দেখলাম কৃষক যারা ধান বিক্রি করতে যাচ্ছে তাকে ধলতা করে যাচ্ছে এবং সেখানে মারা গেছে কৃষক। আমরা এখানেই দেখেছি কীভাবে শহরের প্রাণ গিয়েছে না খেয়ে এই জেলায়। আবার উল্টো দিকে আমরা দেখছি এই ডেবরাতেই মানুষ জমি হচ্ছে তার অধিকার, তার জন্য লড়াই করেছে এবং বিএলআরওকে বাধ্য করেছে এবং সেখানে পাট্টা বিলি তারা করছে। এটা হচ্ছে লড়াই আন্দোলনের ইতিহাস।